আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে যে ক্লাসটি করব আজকে হচ্ছে যে হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর বই থেকে বিশেষ করে নবম দশম দুই শ্রেণীর জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা আমরা করব এটা হচ্ছে দশম অধ্যায় আর্থিক বিবরণী যে অঙ্কগুলো করার জন্য যেগুলো জানাটা অবশ্যই দরকার, যেগুলো না জানলে কি অঙ্কগুলো করা সম্ভব হবে না। বইয়ের যে ছকগুলো আছে মানে গণিতের সমাধান করার জন্য এই ছকগুলোতে আমাদের অবশ্যই এই ছকগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, নাহলে আমরা অঙ্ক করতে পারবো না। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। এখানে প্রথম হচ্ছে যে আমরা তো স্বাগতম দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে আমার পরিচিতি, তারপরে হচ্ছে যে এখানে আমরা যেটা দেখছি যে বিষয় পরিচিতি গিয়েছে শ্রেণীর দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দশম আর্থিক বিবরণী। তো এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে হচ্ছে কি ইকোনমিক এনভায়রনমেন্ট এন্ড ইন্ডিয়া, অর্থাৎ মানে ইন্ডিয়ার যে ইকোনমি অর্থনীতির যে অবস্থা, এটা একটা চিত্র এখানে দেখানো হচ্ছে, আর্থিক বিবরণী চিত্র যেটাকে বলে। তো আর্থিক বিবরণী থেকে আজকে আমরা সহজে বুঝতে পারতেছি যে আজকের যে পাঠ শিরোনামটা এটা হবে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে এখানে যে এই অধ্যায়ে অঙ্কগুলো করতে যে জিনিসগুলো জরুরি জানতে হবে আমাদেরকে, এর আগে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে হচ্ছে যে এখানে শিক্ষণফল এখানে দিচ্ছি কি যে বিষয়দায় বিভিন্ন প্রস্তুত করতে পারবে, আর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবে। তারপরে হচ্ছে যে আমরা শুরুতে দেখছি কি যে পরিচালনা হয়েছে দুই প্রকার, যেমন একটা প্রত্যক্ষ আর হচ্ছে কি পরোক্ষ। তো এই আয়গুলো আমাদেরকে মানে চিনতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এখানে মনে করে যে বিক্রয় দেওয়া থাকবে, বার্তা প্রাপ্তি কৌশল এগুলো দেওয়া থাকবে। তো আমাদেরকে চিনতে হবে যে কোনটা প্রত্যক্ষ আয় কোনটা পরোক্ষ আয়। আমরা না চিনলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করে হোক বা যেভাবে হোক এগুলো মনে রাখতে হবে। এগুলো অঙ্ক ভালো বুঝতে হলে বা পারতে হলে অবশ্যই যেই রুলসগুলো নিয়মগুলো, হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে। আয় এখানে বিক্রয় দেওয়া থাকবে, তো বিক্রয়টা যে একটা আয় এটা তো আমরা দেখলে চিনতে হবে যে বিক্রয়টা একটা আয়, এবং এটা পরিচালনার মধ্যে প্রত্যক্ষ হয়। আবার বাটা অব্দি কমিশন মধ্যে এগুলো আয়, কিন্তু এগুলো হচ্ছে পরোক্ষ হয়, যেটা মানে সরাসরি বিক্রয়ের সাথে বা ক্রয়ের সাথে কিনা জড়িত না। আর প্রত্যক্ষটা কিন্তু সরাসরি জড়িত, সরাসরি পণ্য বিক্রি হচ্ছে, তার মানে কি এই যে বিক্রয়টা এটা প্রত্যক্ষ। তারপরে এখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে। ক্রেতারা কি কিনতেছে, ক্রয় করতেছেন, আর বিক্রেতা এখানে বিক্রি করছে। তারপরে আছে আয়ের পরে হচ্ছে কি পরিচালন ব্যয়ও দুই ধরনের হয়, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে এক নম্বর হচ্ছে কি প্রত্যক্ষ। এগুলো হচ্ছে ব্যয়, মানে ব্যয় মানে আমরা বুঝি কি ব্যয়ের একটা সিনোনিমস বা সমার্থক শব্দ হচ্ছে কি খরচ। ব্যয়কে আমরা খরচ হিসেবেও জানি। তাহলে এই যে পণ্য ক্রয় করলে খরচ হয়, তারপরে ক্রয় পরিবহন, মানে পণ্য কিনে পরিবহন দিয়ে আনতে এখানে খরচ আছে, পরিবহন খরচ। তারপরে হচ্ছে মজুরি, যেমন মাল ওঠানামা করতে গেলে এখানে মজুরি যারা নাকি এগুলো ওঠানামা করায় তাদেরকে মজুরি দিতে হয়। তারপরে আছে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। এগুলো হচ্ছে ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় এবং প্রত্যক্ষ ব্যয়। পরিচালন ব্যয় যে দুই প্রকার, ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ ব্যয় হচ্ছে এগুলো। আর পরোক্ষ ব্যয় যেগুলো, পরোক্ষ ব্যয়ের মধ্যে আছে যেমন এখানে আছে পরোক্ষ ব্যয়ের মধ্যে বিক্রয় পরিবহন আছে, বেতন আছে, ভাড়া, বিদ্যুৎ খরচ, ডাক উতার, বিজ্ঞাপন, মনিহারি, প্যাকিং খরচ, বীমা খরচ,
খাজনা ও কর, অনাদায়ী পাওনা, কুঋণ, মেরামত, সম্পদের অপচয়, ইজারা সম্পত্তির অবলোপন, সুনামের অবলোপন, ভ্রমণ খরচ, এই সবগুলো হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে এখানে সবগুলো 1 নম্বরে 2 নম্বরে যা আছে সবগুলোই খরচ, এবং এই খরচগুলোকে বলে পরিচালন ব্যয়। এই সবগুলো খরচকে বলে কি বলে? পরিচালন ব্যয়। তো এর মধ্যে 2টা ভাগে খরচগুলো দেখাচ্ছে, একটা হলো প্রত্যক্ষ আর হচ্ছে পরোক্ষ। যেগুলো পণ্য ক্রয়ের সাথে সরাসরি, হ্যাঁ, মানে যেগুলো খরচের সাথে মানে জড়িত, সরাসরি জড়িত, এগুলো হচ্ছে প্রত্যক্ষ দেখাচ্ছে আর কি। যে সরাসরি পণ্য কিনতে পরিবহন, এরপরে যে ওঠানামা খরচ, এগুলো মজুরি, তারপর আমদানি শুল্ক, পণ্য আমদানি করলে আমদানি করা মানে কি? ক্রয় করা, জাহাজ দিয়ে মালামাল আনলে। তারপর ডক চার্জ হচ্ছে দেখি যেখানে ডক ইয়ার্ড, যেটা এখানে কি হয় মানে পণ্য যে খালাস হয়, বা পণ্য যে জাহাজ মেরামতের যে স্থান, এটা বলে ডক ইয়ার্ড। তো এখানেও চার্জ দিতে হয়। তো এগুলো হচ্ছে সরাসরি জড়িত আর কি যে ব্যবসার সাথে। এই জন্য এগুলো হচ্ছে প্রত্যক্ষ। আর এগুলো পরেরটা হচ্ছে পরোক্ষ। এগুলো হচ্ছে বিক্রয়, বেতন, এগুলো হচ্ছে পরবর্তী কাজ। এই যে পরোক্ষটা কেন বলছে? যেগুলো আসলে ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত না, এই জন্য বলছে এগুলো পরোক্ষ খরচ। তাইলে এই খরচ, বিশেষ করে আমরা খরচের নাম দিয়ে অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তাহলে এইগুলো দেখলে, যে পণ্য ক্রয় দেখলে যাতে আমরা বুঝতে পারি যে এটা একটা পরিচালন ব্যয় এবং প্রত্যক্ষ ব্যয়। ক্রয় পরিবহন মজুরি, আমরা এগুলো দেখলে যাতে আমরা চিনতে পারি যে এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আহ, পরিচালন ব্যয়ের মধ্যে পার্থক্য কি? বিশেষ করে পরিচালন ব্যয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আছে যে পরোক্ষ, এর মধ্যে বিক্রয় পরিমাণ, বেতন ভাড়া, বিদ্যুৎ খরচ, এই যে এন্ট্রিগুলো, এগুলো কিন্তু আমরা দেখবো। এগুলো দেখলে কিন্তু বুঝতে হবে যে এটি পরিচালন ব্যয়। বিজ্ঞাপন দেখলে বলতে হবে যে এটা কি পরিচালন ব্যয়। এই যদি আমরা না চিনি তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না, অঙ্কের সমাধান করা সম্ভব না। মনিহারি দেখলে বুঝতে হবে যে পরিচালন ব্যয়। খাজনা ও কর, অনাদায়ী পাওনা, এই যে কুঋণ, এগুলো দেখলে বুঝতে হবে যে এগুলো হচ্ছে কি? পরিচালন ব্যয়। বইয়ের মধ্যে কিন্তু বইয়ের যে ছক আছে, ছক অনুসারে কিন্তু এইভাবে আয় ব্যয় এগুলো, কোনগুলো আয় কোনগুলো ব্যয়, এগুলোর নাম দেওয়া আছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনটা? যে দেখলে যাতে আমরা চিনতে পারি যে এটা এটা কি আয় নাকি এটা ব্যয়, এটা কি পরিচালন ব্যয় নাকি এটা পরিচালন আয়, নাকি এটা অন্যান্য আয় নাকি অন্যান্য ব্যয়। তারপরে আছে যে অপরিচালন আয়। অপরিচালন আয়ের মধ্যে আছে কি? বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া, প্রাপ্ত লভ্যাংশ, ব্যাংক জমা সুদ। এই যে এন্ট্রিগুলো আছে, এই যে যে এই যে ইয়াগুলো আছে, এই এন্ট্রি বা দফাগুলো আছে, যে বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, এই যে শিক্ষানবিশ সালামি, এগুলো দেখলে বুঝতে হবে যে এগুলোকে কি বলে? অপরিচালন আয় অথবা অন্যান্য আয় বলে এগুলাকে। অপরিচালন আয় অথবা অন্যান্য আয়। এটা অপরিচালন আয়ের একটা নাম হচ্ছে কি? অন্যান্য। তাহলে অপরিচালন অথবা অন্যান্য আয়, এগুলাকে কি বলে? অপরিচালন আয় বা অন্যান্য আয়। তারপরে আছে যে অপরিচালন ব্যয়। তাহলে এগুলাকে অন্যান্য ব্যয়ও বলে। তাহলে অপরিচালনের আরেকটা নাম অন্যান্য, এই কথা আমরা খেয়াল রাখবো, আয়ের ক্ষেত্রে হোক ব্যয়ের ক্ষেত্রে হোক। অপরিচালনের কথাগুলো আসলে মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং শুনতে হবে। তাই এবং মনে রাখতে হবে। তাহলে অপরিচালন ব্যয়ের মধ্যে আছে কি? কমিশন প্রদান, মূলধনের সুদ, ঋণ বা ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, চুরিজনিত ক্ষতি। এগুলো যে অপরিচালন বা অন্যান্য ব্যয়, এগুলো দেখে চিনতে হবে। মূলধন সুদ দেখলে কিন্তু আমরা বুঝতে হবে যে এটা হচ্ছে অন্যান্য ব্যয়। তারপরে এই যে শিক্ষানবিশ ভাতা অন্যান্য ব্যয়, ব্যাংক জমাতিরিক্ত সুদ অন্যান্য ব্যয়। তাহলে এই ব্যয়গুলো আমাদের চিনতে হবে। তাহলে অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, এই সম্পর্কে আমরা জানলাম, এবং অবশ্যই এগুলো মুখস্থ করে আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে, বিশেষ করে যেমন নিট মুনাফা আমরা কিভাবে বের করবো? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব, এটি কিন্তু সূত্র। এই সূত্রগুলো খেয়াল রাখতে হবে, যে যদি প্রশ্ন করে যে প্রশ্ন আসতেই পারে যে নিট মুনাফা আমরা কিভাবে বের করি, আর বলতে হবে কি? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে নিট মুনাফা। তারপরে আছে যে মোট মুনাফা বা ক্ষতি আমরা কিভাবে বের করবো? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যে রেজাল্টটা ফলাফল হয় এটা হচ্ছে মোট মুনাফা।
তারপর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে কি বিক্রয় থেকে মোট মুনাফা বাদ যাবে। পরিচালন ব্যয় থেকে বাদ যাবে কি, পরিচালন ব্যয় বের করতে গেলে মোট মুনাফা থেকে নেট মুনাফা বিয়োগ করতে হবে। তারপর হচ্ছে বিক্রয়ের রেজাল্ট বের করতে হলে আমরা কি করবো, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করবো। এই যে এখানে প্রায় 5টা সূত্র অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং সেই অনুযায়ী অঙ্কের সমাধান করার চেষ্টা করতে হবে। সূত্রগুলো অবশ্যই মুখস্থ না করলে তখন কিন্তু অঙ্ক করা যাবে না, বা অঙ্ক ফলাফল বের করার ক্ষেত্রে বুঝতে সমস্যা হবে। তাহলে আমরা যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো অবশ্যই মুখস্থ করে হোক বা যেভাবে হোক মনে রাখার চেষ্টা করব। তারপরে এই যে এখানে একটা কাজ আছে, এটা হলো যে আমরা যে এটা কিভাবে বের করব। যেমন এখানে বিক্রিত পণ্যের ব্যয়, এটা একটা প্রশ্ন চিহ্ন আছে, বা প্রথম লাইনে আছে কি যে মোট মুনাফা কিভাবে বের করব। মোট মুনাফা বের করে গেলে ওই যে সূত্র যে দেখালাম, এই যে সূত্র মোট মুনাফা বের করতে লিখে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি থাকে, কি হবে, তাহলে মোট মুনাফাটা আমরা বের করবো কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা থাকে, যেমন এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে যেটা থাকে এটা কত, 2800 টাকা। এটা ওই সূত্র অনুযায়ী কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট মুনাফা হবে। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ, তাহলে 2800 থেকে 1300 হয়ে গেলে কত, 1500 টাকা। এইভাবে কিন্তু আমরা এগুলো বের করবো। তারপরে এখানে এই যে সূত্রটা, বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিয়ে কিন্তু এটা বের করা হচ্ছে। তাহলে এই সূত্রগুলো পড়লে কিন্তু এইগুলো করা যাবে, এবং আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমরা অঙ্কের ফলাফলগুলো বের করতে পারবো। তাহলে এই যে আয় ব্যয় চিনতে হবে, হ্যাঁ, এগুলো কোনটা কোন আয় ব্যয় এগুলো চিনতে হবে। তারপরে হচ্ছে যে সূত্রগুলো করে নিতে হবে, তাহলে আমরা অঙ্কের ফলাফলগুলো বের করতে পারবো। তো এইখানে উত্তরটি আমরা এই সূত্র অনুযায়ী যদি চেষ্টা করা হয় তাহলে দেখবি সবগুলো উত্তরই কিন্তু এখানে বের করা সম্ভব হবে। তো এরপরে আছে যে এগুলো হচ্ছে কি, এগুলো আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে পরিবহন, যেটা পরিবহন খরচ ধরি আমরা। তারপরে আছে এখানে ক্রয়, এই যে ক্রেতা ক্রয় করতেছে। তারপরে এখানে মজুরি, যে সারাদিন এই কাজ করতেছে এবং এখানে মজুরি দিতে হবে, এটা এক ধরনের খরচ। তারপরে হচ্ছে যে এই যে জাহাজ ভাড়া, তাহলে জাহাজে মালামাল আনলে ভাড়া দিতে হবে, তাহলে এগুলো হচ্ছে কি খরচ। এখানে সবগুলো হচ্ছে কি খরচ। তারপরে হচ্ছে যে এখানে এই যে ডাক খরচ, ডাক খরচ মানে কি, ডাক টিকিটের বাবদ, টিকিট বাবদ যে খরচটা হয় এটা বলে ডাক খরচ বলে। আর এটা হলো বিমা খরচ, যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ইন্স্যুরেন্স খরচ, তাহলে এটা বলে বিমা খরচ, বাংলা বলে বিমা খরচ। এইসবগুলো হচ্ছে খরচগুলো আমরা চিনতে হবে। তারপরে হচ্ছে যে এখানে যে 4টা চিত্র দেখা যাচ্ছে, এই যে মেরামত খরচ, অর্থাৎ যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, এটা মেরামত ঠিক করতেছে। তারপরে আছে বিজ্ঞাপন, এখানে এই যে বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি। এই বিজ্ঞাপন দিতে কি টাকা খরচ হয়, এই জন্য কিন্তু এটাকে বিজ্ঞাপন খরচ বলা হয়। তারপরে যে ভাড়া, দোকান ভাড়া নিলে ভাড়া দিতে হবে। এই যে ক্ষতি, এই ধরনের ক্ষতি, যে যেমন ছিনতাই করতেছে রাস্তার মধ্যে, তো এটা কিন্তু এক ধরনের ক্ষতি। তো ব্যবসার টাকা যখন ব্যাংক থেকে নিয়ে আসতে, অথবা ব্যবসার কোনো টাকা যখন রাস্তাঘাটে ছিনতে হবে, এটা কিন্তু ব্যবসার ক্ষতি, সেই হিসেবে এটাকে এক ধরনের খরচ। তারপরে হচ্ছে যে এখানে আমরা যেগুলো দেখছি এটা হচ্ছে আসবাবপত্র, এগুলো কিন্তু খরচ না, এগুলো হচ্ছে কি সম্পদ। আসবাবপত্র একটা সম্পদ। তারপরে যে প্যাকিং খরচ, এটা একটা খরচ। তারপরে যে মনিহারি, এটা একটা খরচ। তারপরে যন্ত্রপাতি, এটা একটা কিন্তু সম্পদ। তাহলে আসবাবপত্র এবং যন্ত্রপাতি এটি হচ্ছে সম্পদ। আর প্যাকিং খরচ, মনিহারিও এক ধরনের খরচ, যে ছোট ছোট খরচ যদি বলে, যে এখানে কেচিতে হচ্ছে কলম, পেন্সিল, ফাইল, টেপ, সুতা, এগুলো হতে আছে, এগুলোকে একসাথে বলা হয় কি মনিহারি। তাহলে খরচগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তারপরে যেগুলি সম্পদগুলি চিনতে হবে, নাহলে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু করা যাবে না। সম্পদগুলো যে নাম দিয়ে আমরা খেয়াল রাখতে হবে। যেমন এখানে 2টা সম্পদ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আসবাবপত্র, একটা হচ্ছে যন্ত্রপাতি।
তারপরে হচ্ছে এখানে মূল্যায়ন আছে, মূল্যায়নের একটি পরিচালন আয়ের নাম বলো, দুটি পরিচালন ব্যয়ের নাম বলো, দুটি পরিচালন ব্যয়ের নাম বলো। তো পরিচালন আয়ের মধ্যে আসছে না এখানে যে বিক্রয়, তো আমরা বলতে পারি যে একটা পরিচালন আয় যে খুব সহজে বলতে পারি বিক্রয়। দুটি পরিচালন ব্যয়ের নাম যে বেতন আছে, ভাড়া আছে, হ্যাঁ, বিক্রয় পরিবহন আছে, বিজ্ঞাপন আছে, এগুলো হচ্ছে যে পরিচালন ব্যয়। দুইটাকে অনেকগুলি বলা যাবে জানা থাকবে। দুটি অপরিচালন ব্যয়ের নাম, অপরিচালন ব্যয়ের মধ্যে আছে ওই যে মূলধনের সুদ আছে, তারপরে যে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ ভাতা আছে, হ্যাঁ, ব্যাংক চার্জ আছে, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। তো এরপরে হচ্ছে যে বাড়িটা হচ্ছে কি পরিচালনার পরে অপরিচালন আয়, তারপরে যে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় কি তালিকা করে আনবে এটি। কোনটা পরিচালনা আয়, অপরিচালন আয়। তারপরে হচ্ছে ধন্যবাদ দিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। তো এগুলো অবশ্যই মুখস্থ করে, নিয়মগুলো মুখস্থ করতে হবে, আর অঙ্ক করতে গিয়ে আমাদের এগুলো প্রয়োগ করতে হবে। তো নিয়ম কানুনগুলো যদি আমরা জানি, আমরা যদি আয় চিনতে পারি, ব্যয় চিনতে পারি, সম্পদগুলো চিনতে পারি, তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুব সহজ হবে বোঝার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।